এলিজা লিখেছেন ডায়না ইমরোজ লাকি। পর্ব সংখ্যা 2। ঢাকা চৌধুরী বাড়ি নতুন একটি দিনের আগমন নিয়ে আসলো প্রাণপন্তর সকাল। চারদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ, কাকের আসরে ভরা শহর। জাহাঙ্গীর বৈঠকখানায় বসে পেপার পড়ছে, তৎক্ষণাৎ ডাকলো জয়াকে। বলল, জয়া কোথায় গেলে? সকাল থেকেই তোমার কাজের শেষ থাকে না। আমার দিকেও তো একটু দেখবে নাকি? রান্নাঘর থেকে জবাব আসলো জয়ার। বলল, কাজ ফেলে কি সারাদিন তোমার কাছে বসে থাকবো? জাহাঙ্গীর ভ্রু কুঁচকে বলল, মনোরা কে তো বলতে পারো কাজ করতে, ওরা থাকতেও তোমার কেন কাজ করতে হয়? জয়া বলল, বাড়িতে কাজের মানুষ থাকলেও তার কাজে সাহায্য করতে হয়, এটা আমাদের কোরআন বলেছে, জানো না বুঝি? বলে জাহাঙ্গীরকে চা দিতে এলো। আতঙ্ক স্বরে প্রশ্ন করল, হ্যাঁ গো, অপূর্বের খবর কি? আমার ভীষণ চিন্তা হচ্ছে ওর জন্য। চারদিকে যা হচ্ছে, ফিরবে কবে আমার খোকা? জাহাঙ্গীর চায়ে চুমুক দিয়ে বলল, এত চিন্তার কোনো দরকার নেই, শুনেছি 2-1 দিনের ভিতরেই চলে আসবে। জয়া ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, তুমি তো সবটা জানো, জেনেও এত নিশ্চিন্তে বসে আছো? জাহাঙ্গীর জয়ার দিকে দৃষ্টি স্থাপন করে বলল, জয়া, অপূর্ব আমারও ছেলে, আমিও ওকে ভালোবাসি। চিন্তা নেই, ও ঠিক ফিরে আসবে। আর ও তো একা নয়, অনেকজন আছে ওর সাথে। দরজায় কেউ কড়া নাড়ার আওয়াজ। সকাল 10টা নাগাদ। মনোরা, আমি দেখছি কে। দরজা খুলেই দেখে চাঁদনি, জয়ার একমাত্র ভাইয়ের মেয়ে। চাঁদনি, কেমন আছো মনোরা বুবু? মনোরা, এই তো ভালো, তোমার কি অবস্থা? চাঁদনি, এই তো ভালোই। মনোরা, ভেতরে যাও। চাঁদনি ভেতরে এসেই জয়াকে দেখে মৃদু হাসলো। চাঁদনি উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ফুপি, বলেই পায়ে হাত দিতে গেল। জয়া ধরে আলিঙ্গন করে নেয়। জয়া, কতদিন পর এসছিস? এতদিনে ফুপির কথা মনে পড়ল? চাঁদনি, কি করব, আমার পরীক্ষা ছিল। আঙ্কেল, আপনার কি অবস্থা? জাহাঙ্গীর, হ্যাঁ মা, ভালোই। ওকে ভেতরে নিয়ে যাও, ভালো মন্দ আপ্যায়ন করো, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি। বলে জাহাঙ্গীর বেরিয়ে যায়। চাঁদনি ব্যাগটা মনোরা উপরের রুমে নিয়ে আসে। চাঁদনি দেখতে অনেক রূপবতী, সবার খুব আদুরে। জয়া রান্নাঘরে গেল, চাঁদনিও যায়। জয়া, তা তোর মায়ের কি খবর? চাঁদনি হেসে বলল, সে আছে বিন্দাস। চাঁদনি, ফুপি, আজকে আমি রান্না করি? জয়া, আমি থাকতে তুই কেন রান্না করবি? চাঁদনি চোখ বারবার অপূর্বকে খুঁজছে, এদিক ওদিক বারবার দেখছে। কোথায় যাবে অপূর্ব ভাবতেই জয়া পেছন থেকে সরে যায়। মনোরা নিচে বসে মাছ কাটলে চাঁদনি ফিসফিস করে জিজ্ঞেস করলো, বুবু, অপূর্ব কোথায়? মনোরা, দাদা ভাই তো দূরে গেছেন বহুদিন, পুলিশ ক্যাম্পেইনে, শুনছি 2-1 দিনের মধ্যেই চলে আসবো। চাঁদনি মনে মনে আনন্দের সহিত হাসলো। তিলকনগর। সায়ান তালুকদার দুপুর থেকে নিমতলা পথের বাঁকে দাঁড়িয়ে আছে। কাঠফাটা রোদ তার গায়ে লাগছে না, অপেক্ষা করছে কখন পাখি আসবে। অপেক্ষা করতে করতে অবশেষে অপেক্ষার প্রহর কাটলো। দূর থেকে দেখছে স্কুলের ছেলেমেয়েরা আসছে, তাদের মাঝে হয়তো পাখিও থাকবে। কিছু দূর এলেই দেখা মিলল পাখির। সায়ান, পাখি দাঁড়াও। পাখি ভালো করে জানে কেন ডাকছে। পাখি না শোনার ভান ধরে হাঁটা শুরু করলো। সায়ান, দাঁড়াতে বলছি না? পাখি 2 কোমরে হাত দিয়ে সায়ানের দিকে আর চোখে পরোক্ষ করে বলল, আপনাকে বলছি না আমার আপুকে বিরক্ত করবেন না। আমি আপনার বলা কোনো কথাই আপুকে বলতে পারবো না। বলে মুখ কুঁচকে দেয়। সায়ান উৎফুল্ল হয়ে বলল, বাবা মেয়ের কি তেজ! তোমার আপু পেছন ঘুরবো না, শুধু এই চিরকুটটা নিয়ে তোমার আপুকে দিবে কেমন? পাখি, আমি দিব না। সায়ন, লক্ষ্মী আপুই না, এটা দিবে কিন্তু অবশ্যই। বলেই পাখির বইয়ের ফাঁকে চিরকুটটা দিয়ে দেয়। পাখি হাঁটতে শুরু করলো আপন মনে। কিছু দূর যেতেই পেছন ফিরে একবার সায়ানকে পরখ করলো। সায়ান বিড়বিড় করে বলল, চিঠিটা জায়গা মতো পৌঁছালে হয়। দিন ফুরিয়ে সন্ধে হয়ে এলো। এলিজা চুল আঁচড়াতে আঁচড়াতে পাখির উদ্দেশ্যে বলল, পাখি পড়তে বস, সামনেই না তোর পরীক্ষা। পাখি, তুমি পড়িয়ে দাও। এলিজা, পড়াবো, তুই বস, মাগরিবের আজানের দিয়েছে, আমি নামাজ পড়ে আসি, নয় মামি যে বকাবকি করবে। এলিজা চলে যেতেই পেছন থেকে পাখি ওড়নাটা টেনে ধরে। এলিজা থমকে দাঁড়ায়, পেছনে ঘুরে মৃদু হেসে বলল, কি হলো আবার?
পাখি আদুরে কণ্ঠে প্রশ্ন করল, আপু তুমি না আমাকে ঢাকা নিয়ে যাবে, চিড়িয়াখানায় বাঘ দেখাবে? এলিজা জলজল চোখে পাখিকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, বলল, খুব শীঘ্রই নিয়ে যাব, অপেক্ষার ফল মিষ্টি হয় জানিসই তো। পাখি, সত্যিই নিবে? এলিজা, সত্যি, নাও এবার পড়তে বস। এলিজা ক্লান্ত চোখে কিছুক্ষণ পাখিকে পরখ করলো। এরপর জয়তুন এবং এলিজা দুজনে অজু করতে চলে যায়। এলিজা জয়তুন দুজনে একসাথে নামাজ আদায় করে নেয়। জয়তুন নামাজ বসে বসে তসবি পড়ছে। পাশ থেকে এলিজা নতশত হয়ে বলল, আমি বিকালে নীরু ভাবি ডেকেছিল, যাওয়া হয়নি, উনি সারাদিনই মন খারাপ করে থাকে, এখন যাব? জয়তুন মৃদু হেসে বলল, ও মা, এভাবে বলার কি আছে, চা, দুজনে একটু গল্প কর, আমি ততক্ষণে তোর মামার জন্য কিছু রান্না করি। এলিজা দৌড়ে পাশের ঘরে চলে যায়। এলিজা ঘরে নীরাকে না পেয়ে বলল, ছোট চাচি, নীরা ভাবি কোথায়? আনোয়ারা, নীরা পেছনে নদীর তীরের দিকে গেছে। এলিজা দ্রুত পায়ে চলে যায় নদীর পাড়ে। ছোট করে স্নান করা সিঁড়ি পেয়ে গেছে নদীতে। নীরা শেষ মানে বসে দুটো পায়ের অর্ধেক পানিতে ভিজিয়ে বসে আছে। পরনে কাপড়টা হাঁটু অবধি নিচ। চোখ মুখ শুকিয়ে থাকে সারাক্ষণ, কোনো এক অজানা ভাবনায় মশগুল থাকে। চারদিকে জ্যোৎস্নার আলো, সন্ধ্যা হওয়াতে গরম একটু কমেছে। এলিজা, নীরা ভাবি, আপনি এখানে? নীরা এলিজার কণ্ঠ পেয়ে হকচকিয়ে উঠল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলল, তুই আয় বস। নীরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর মামি আবার তোকে বকবে না? এলিজা, না, মামিকে বলেই আসছি। নম্র গলায় এলিজা প্রশ্ন করল, ভাবি তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন? লুকিয়ে লুকিয়ে কাঁদো, মুখ কখনো হাসি দেখি না, এর কারণ কি? নীরা আকাশের দিকে তাকিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুল করেছিলাম আমি সেদিন। শান্ত চোখে নদীর দিকে তাকিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, শুনতে চাস কেন সারাক্ষণ হতাশায় থাকি? মুখে কখনো হাসি ফুটে না, তবে শোন। নীরা বলতে শুরু করলো, আজকে থেকে 5 বছর আগে তোর হাশেম ভাইয়ের সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। মন উজাড় করে ভালোবাসতো আমায়। আমার ব্যথায় সে ব্যথা পেত, আমার কান্নায় সে কান্না করত। একবার রান্না করতে গিয়ে হাত কেটে যায় আমার। সেই কথা শুনে তোর হাশেম ভাই নিজের হাতই কেটে ফেলে। এরকম চলতে থাকে আমাদের প্রেম কাহিনী। আমার ভাই যে বাবার মৃত্যুর পর সেই ছিল আমার বাবা। কথায় আছে বড় ভাই বাবার সমান। হঠাৎ একদিন সে জেনে যায় সব কিছু। অনেক দিন তোর হাশেম ভাইয়ার সাথে যোগাযোগ বন্ধ থাকলে সে পাগল হয়ে যায়। ভাইয়া আমায় কলেজ যাওয়া বন্ধ করে দেয়। তখন আমি বিবিএ 2য় বর্ষে ছিলাম। তখন হাশেম তার মা বাবার কাছে সব কিছু বললে তারা আমাদের সম্পর্ক মেনে নেয়। তিনি না করে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার দাদাকে কথায় গলিয়ে রাজি করিয়ে নিলে সেও রাজি হয়। কিছুদিন পর ধুমধাম করে বিয়ে হয়। এই নদী থেকেই শ্বশুর বাড়িতে আমার প্রথম যাত্রা শুরু হয়। তোর হাশেম ভাই আমাকে পেয়ে সেদিন যেন ঘরে চাঁদ পেয়েছিল। কিন্তু ওই সুখ বেশি দিন স্থায়ী হলো না। বলেই আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল। চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এলিজা স্বাভাবিক কণ্ঠে বলল, তারপর কি হয়েছিল বলো না ভাবি। নীরা হাতের তালু দিয়ে চোখ মুছে বলল, বেঈমান ছিল হাশেম। এলিজা ভ্রু কুঁচকে বলল, বেঈমানির কি করেছিল? নীরা বলল, বিয়ের ঠিক 1 মাস পরে তোর হাশেম ভাই নিখোঁজ হয়। তার হদিশ কোথাও পাওয়া যায়নি। আমি পাগলের মতো চারদিকে ছুটতেছিলাম। কদিন পর হাশেমের চিঠি এলো। তার চিঠি থেকে জানা যায় সে তার সাবেক প্রেমিকা রেখাকে বিয়ে করেছে। সে নাকি তাকে ভুলতে পারছিল না। আমাদের বিয়ে হওয়ার পরও সে ফিরে আসলে তাকে আবার গ্রহণ করে। বলেই অঝরে কান্না করা শুরু করে দিল নীরা। এলিজাও ফোঁপাতে শুরু করলো। নীরা ভেজা কণ্ঠে বলল, তারপর আমি আত্মহত্যার সিদ্ধান্ত নেই। কিন্তু মনে পড়ল ভাইয়ের কথা। আমি চলে গেলে তার যে আপন বলতে আর কেউ থাকে না। নিজের মনকে শক্ত করলাম। ভাইকে চিঠি লিখলাম, আমাকে নিয়ে আসো। 3 দিন পর ভাইয়ের উত্তর আসলো, ভাই আমায় নিতে আসছে। সময়টা ছিল কালবৈশাখীর 1992 সাল। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম ভাই নিতে আসবে বলে। কিন্তু সেদিন থেকে 7 দিন পর্যন্ত ভাইয়ের কোনো খবর নেই। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। ভাইও শেষ অবধি বেইমানি করলো। নীরা থমকে যায়, কথায় বাকরুদ্ধ হারিয়ে ফেলেছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে বলল,
কিন্তু আমার ধারণা ভুল ছিল। কিছুদিন পর তোর মামা রমজান চাচার কাছে জানতে পারি সেদিন ভাই সত্যিই আমায় নিতে আসছিল, একটা ট্রলার করে আসতেছিল। তখন নাকি হঠাৎই শুরু হলো কালবৈশাখী ঝড়, আর এই কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছিল আমার ভাইকে, নিঃস্ব করে দিয়েছিল আমায়। গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমার ভাই আমার জন্য তার জীবন কোরবান করেছে বলেই হু হু করে কান্না শুরু করলো নীরা। নীরার কান্নায় যেন প্রকৃতিও থমকে যাচ্ছে। এলিজা নিশ্চুপ চাহনিতে নীরাকে পরখ করছে। নীরা হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে বলল, জানিস এলিজা, আমার ভাইয়ের অপেক্ষায় আমারও আজ গাইতে ইচ্ছে করে। পথ চেয়ে বসে থাকতে থাকতে ভেসে আসা মাঝিকে দর্পণ করে জোর গলায় গাইতে ইচ্ছে করে, তোরা কে যাস রে গাটি গাং গাং বাহিয়া, আমার ভাই ধন রে বইল নাইয়র নিয়া নিতে কইয়া, তোরা কে যাস বছরখানি ঘুইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, কলিজা আমার পুইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না। নীরার কান্না শুরু হলো। থমকে যায় চারিপাশ, নিস্তব্ধ আকাশ, বাতাসে বেদনা। এলিজা ওড়না দিয়ে চোখের পানি মুছে দেয় নীরা এলিজার হাত দুটো শক্ত করে ধরে বলল, মানুষ চিনা বড্ড দায়, মানুষ হলো মুখোশের আড়ালের ন্যায়। যদি কোনোদিন বিয়া করস আগে তারে সঠিকভাবে চিনবি, মনে রাখিস মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে বিষাক্ত ছোবল। এলিজা দৃষ্টি সরিয়ে বলল, কাউকে কষ্ট দিয়া ঠকায়া কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। সৃষ্টিকর্তার ঠিক বিচার করব। হঠাৎ পেছন থেকে এলিজাকে ডাকতে শুরু করলো জয়তুন বলল, তুই কখন ঘর থেকে বেরিয়েছিস? ঘরে চল তোর মামা আসছে। নীরা, তুমিও আমাদের ঘরে আসো, আলাপ করো। বলেই জয়তুন চলে যায়। রুশ রাজ্য। ডিসি সাহেব সহ সবাই রিসোর্টে সিরিয়াল কিলারকে নিয়ে আলোচনা করছে। তৎক্ষণাৎ ডিসি সাহেব বলল, তোমরা যে লাশটা পেয়েছো সেটা কি করেছো? স্যার, ওটা আমরা ফরেন্সিক ক্লাবে পাঠিয়ে দিয়েছি, অপূর্ব বলল। ডিসি সাহেব, গুড জব। তা কোনো তথ্য পেয়েছো? অপূর্ব, না স্যার, এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি, তবে খুব শীঘ্রই এই কিলারকে ধরে ফেলবো। পরদিন সকালবেলা অপূর্ব এক কোণেতে বসে বসে নুপুরটি দেখছে। সাদিক অপূর্বর দিকে দৃষ্টি স্থাপন করে বলল, কি ভাই, আজ সন্ধ্যায় তো আমাদের ঢাকা ফিরতে হবে, আর এই নুপুরটি দেখে কি হবে তোর? অপূর্ব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়া, এই মায়ায় পড়ে গেছি আমি। সাদিক, তুই কোথায় আর ও কোথায়? কতটা দূরত্ব, কতটা ভেদাভেদ? অপূর্ব, ভালোবাসা মানে না দূরত্ব। সাদিক, তুই গেছিস রে ভাই। অপূর্ব, আচ্ছা চল আজ একবার তিলকনগর যাই। সাদিক বসা থেকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি যাচ্ছি না কোথাও, আমি আর পানি খেতে পারবো না। অপূর্ব, আরে তোর পানি খেতে হবে না, এলিজা আমার জন্য নিমতলা অপেক্ষা করবে। সাদিক অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছিস এসব? স্বপ্ন দেখছিস না তো? অপূর্ব মৃদু হেসে বলল, গর্ধব, তোর কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে হয়? সেদিন যখন এলিজার বোনের জন্য আমার ঠিকানা দিয়ে আসছিলাম, সেই পৃষ্ঠার অপর প্রান্তে লিখে দিয়েছিলাম। সাদিক, কি লিখে দিয়েছিস? অপূর্ব নুপুরটির দিকে তাকিয়ে উপর হয়ে শুয়ে বলল, লিখেছিলাম রাতের আধারের রানী। সেদিন জঙ্গলের চারিদিকে অন্ধকার থাকলেও তোমার রূপের ঝলকানিতে চারদিক আলোকিত হয়ে গিয়েছিল। আমি জানি না তুমি সেই কিনা, তবে আমার মন কখনো ভুল বলে না। বেশি কিছু লিখতে পারলাম না, তবে প্রথম দেখাতে কারো মন মায়ায় পড়াটা হয়তো তোমার কাছে অবাক করার মতোই। আগামীকাল আমরা চলে যাচ্ছি। যদি একটাবার আমার কথা তোমার স্মরণ হয়, যদি এটুকু আমার অনুভূতি বুঝতে পারো, তবেই এসো। তোমার জন্য বিকালে নিমতলায় অপেক্ষায় থাকবো। সাদিক, ভাই, এখানে নিমতলা আছে তুই জানলি কিভাবে, আর চিঠি কখন লিখেছিস? অপূর্ব, চিঠি আমি আগে লিখেছিলাম। জায়গাটার নাম গতকাল যাওয়ার সময় পরখ করি। যখন ওর মামাকে কাগজটি দেই ঠিকানা লিখে, তখন নিমতলার কথাটিও লিখে দেই। আমার ঠিকানা ছিল সঠিক, তবে উনি নিরক্ষর সেটা আমি ওনাকে দেখেই বুঝেছিলাম। আর ওটা নিয়ে এলিজার হাতে দিবে তাও বুঝতে পেরেছি। সাদিক, তুই রোমিও হয়ে গেছিস, আর এত বুদ্ধি? অপূর্ব, চল নিমতলায় যাই। সাদিক, ওই মেয়ে কোনোদিনও আসবে না। অপূর্ব, দেখা যাক কি হয়। বিকেল 4টা নাগাদ নিমতলায় অপূর্ব আর সাদিক অপেক্ষা করছে। সোনালি রোদ্দুর, নীলাকাশ মেঘ, দমকা হাওয়ায় বইছে। মাটির রাস্তার ধূলিকণাগুলো বাতাসে উড়ে যাচ্ছে। প্রবল মূলক বাতাসে গাছগুলো নেতিয়ে পড়ছে।
অপূর্ব সাদিক বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে নিমতলায় পথের বাঁকে, কিন্তু কারো মনে কারো কোনো খবর নেই। সাদিক, ওই মেয়ে আসবে না। অপূর্ব, আসবে আসবে। অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর কাটল। দূর থেকে দেখা যাচ্ছে কেউ আসছে, সাথে 13-14 বছরের একটা বাচ্চা মেয়ে। বুঝতে আর বাকি রইল না, এলিজা আসছে। অপূর্ব মহা খুশি। এলিজাকে দেখতে জান্নাতে হুরের মতো, ঘায়েল করা চোখ, চিকচিক করা দেহখানি, পরনে নীল রঙের থ্রি-পিস। এলিজা অপূর্বের কাছাকাছি আসতেই সায়ান তালুকদার দৌড়ে এসে দাঁড়ায় এলিজার সামনে। এলিজা থমকে যায়। অপূর্ব সাদিক দুজন দুজনার দিকে দৃষ্টি স্থাপন করলো। অপূর্ব হতবাক হয়ে যায়। সায়ন অস্থির ভঙ্গিতে বলল, আমি জানতাম তুমি আসবে। তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। গত 4 বছর ধরে আমি তোমাকে ভালোবেসে তোমার পিছু পিছু পাগলের মতো ঘুরছি। ভালোবাসা তো কোনো অপরাধ নয়। এলিজা চুপচাপ শুনছে। সায়ান পাখির মাথায় হাত বুলিয়ে বলল, এই বুড়ি, তোমার জন্য চকলেট, চিরকুটটা তোমার বোনকে দেওয়ার জন্য। পাখি চোখগুলো ছানা বড়া হয়ে যায়। সাদিক অপূর্বকে উদ্দেশ্য করে বলল, কি ভাই, তোমার স্বপ্নের রানী তো দেখছি। অপূর্ব ক্রোধের ভঙ্গিতে গাছের সাথে এক খুশি। তৎক্ষণাৎ চোখে রক্ত উঠে যায়। এলিজা উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান আমতা আমতা করে বলল, আমি কাল চলে যাব শহরে। 3 মাস পরে আসবো, তখন তোমার মামার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। অপূর্ব বিড়বিড় করে বলল, ইচ্ছা করছে ওকে এখনই পুঁতে ফেলি। এলিজা কিছু বলল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সায়ানের দিকে দৃষ্টি স্থাপন করে বলল, বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। সায়ান, হ্যাঁ অবশ্যই, চলো এগিয়ে দিয়ে আসি। এলিজা, দরকার নেই। সায়ান, দরকার নেই মানে কি? একা একা তোমার মতো স্বর্গীয় পরীর পথ চলা ঠিক নয়। এলিজা না চাইতেও বাধ্য হয়ে সায়ানের সাথে চলে যায়। অপূর্ব চেয়ে চেয়ে দেখল। এলিজা যাওয়ার পানে কর্কট মেজাজে বলল, এখানে কোনো গরমিল হয়েছে। সাদিক, গরমিল মানে? অপূর্ব, হ্যাঁ গরমিল। যদি এলিজা একবার পেছনে ফিরে তাকায় তাহলে ভেবে নিব আমার ধারণাই সঠিক। সাদিক, তাকাবে না, ওই ছেলেটাই ওর নাগর। অপূর্ব। সাদিক মুখ সামলে। হাঁটতে হাঁটতে সায়ন এলিজা অনেক দূরে চলে যায়। সায়ন ওর মতো করে বকবক করেই যাচ্ছে। এলিজা সেদিকে কোনো ধ্যান নেই। অপূর্ব সামনের দিকে এগিয়ে বারবার বলতে লাগলো, তাকা তাকা, একবার হলেও তাকা, তাহলেই বুঝবো। হঠাৎ এলিজা পেছন ঘুরে দেখল অপূর্ব উঠেই এক লাফ দিয়েছে, তাকিয়েছে। সাদিক অপূর্বকে পরখ করে বলল, এ গেছে মাতোয়ারা হয়ে। অপূর্ব, দেখেছিস ও তাকিয়েছে। সাদিক, তো এবার কি করবি? অপূর্ব, যা করার তাই, চল এখন ফিরে যাই। সাদিক, জানি না এ ছেলের মাথায় কি ঘুরছে, বলল মনে মনে। ক্যাম্পে সন্ধ্যা হতেই জাহাজ আসে। সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে জাহাজে চলে যায়। সাদিক, চল, বসে আছিস কেন? অপূর্ব ভারাক্রান্ত মনে বলে উঠল, রুশ রাজ্য, তিলকনগর খুব মনে পড়বে। সাদিক, তার চেয়েও বল এলিজাকে মনে পড়বে। অপূর্ব সাদিকের কথা শুনে আওয়াজ করে হেসে উঠল। সন্ধ্যা হয়ে যায়, জাহাজ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। অপূর্ব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুশ রাজ্যের দিকে। নূপুরটি বের করে দেখল। নূপুরের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য আবার আসবো। তিলকনগর। এলিজা রাগান্বিত হয়ে পাখিকে বলল, এই বদমাস, সায়ান তালুকদার নাকি চিঠি দিয়েছিল, সেটা কোথায়? পাখি বইয়ের দিকে তাকিয়ে দেখিয়ে দিল। এলিজা ঝটপট বই খুলে দেখল চিরকুটটা। সেখানে লেখা ছিল, যদি তুমি আমাকে এটুকুন ভালোবেসে থাকো তবে আজ বিকেলে নিমতলা এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব, কারণ আমি আগামীকাল ঢাকা চলে যাব। এলিজা কপালে হাত দিয়ে বলল, হায় রে, আমি এটা কি করলাম? আমি তো ওনার চিঠি পড়েই এখানে গিয়েছিলাম। পাখি, কার চিঠি? এলিজা পাখির দিকে দৃষ্টি স্থাপন করে বলল, তুমি এটা আমাকে দাওনি কেন? পাখি, মনে ছিল না আপু। এলিজা, মনে ছিল না বলে যেটা হয়েছে জানি না কি হবে। পাখি, আপু, সায়ন ভাইয়া কিন্তু অনেক সুন্দর। এলিজা, ধ্যাৎ, কি যে বলিস। বলেই সায়নের চিঠিটা এলিজা ছিঁড়ে ফেলে। ঢাকা চৌধুরী বাড়ি। দরজায় কড়া নাড়ছে, মনে হয় খোকা চলে এসেছে। জয়া দরজা খুলেই অপূর্বকে দেখল। অপূর্বকে জড়িয়ে কান্না শুরু করে দেয় জয়া। কাপা কণ্ঠে বলল, আমি তোর চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম খোকা। অপূর্ব মৃদু হেসে বলল, এত চিন্তা করার দরকার কি মা? তোমার খোকা এখনো কি ছোট আছে? ভেতরে চলো, আর তোমার হাতে রান্না খাবো। আজ কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না, খুব খিদে পেয়েছে, পরে সব গল্প করব। জাহাঙ্গীর সিঁড়ি থেকে নামতে নামতে শক্ত গলায় বলল, কে এসেছে? আমার বীর সাহসী ছেলে। বাবা বলেই জড়িয়ে ধরল অপূর্ব। অপূর্ব নিজের ঘরে যায়।
চেয়ারের উপর ক্লান্তি শরীর নিয়ে বসে পড়ল। অপূর্বের চোখ হঠাৎ কেউ চেপে ধরল। অপূর্ব হঠাৎ হকচকিয়ে উঠে বলল, কে? কোনো সাড়া নেই। অপূর্ব হাতটা টেনে ধরেই সামনে আনতেই বলল, আমাদের চাঁদনি আপা, তাই তো? চাঁদনি অমৃদু হাসি দিয়ে বলল, কি করে বুঝলি? অপূর্ব, আমি একজন পুলিশ, আর পুলিশকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। অপূর্ব জিনিসপত্র ব্যাগ থেকে বের করতে করতে বলল, খুব টায়ার্ড, কাল কথা হবে। চাঁদনি, আরে খাবারটা তো খাবি, নিচে চল। তোর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। টেনে অপূর্বকে নিচে নিয়ে আসে। সবাই একসঙ্গে খাবার খাচ্ছে। চাঁদনি অপূর্বকে মায়াবী চাহনিতে পরখ করছে। হাত ভর্তি পশম, নেশাযুক্ত চোখ, লাল চোখ, জোড়া ভ্রু, ভ্রুর উপর ছোট একটা তিল, চিকচিক করা গায়ের রং। যে কোনো মেয়ে অপূর্বের সৌন্দর্য প্রেমে পড়বে। বাড়ির সবাই আজ আনন্দিত। অনেকদিন পর অপূর্বকে দেখে তাদের মোহতা কাটছেই না। রাত 12টা নাগাদ। অপূর্ব ঘুমায়নি। ঘরের ভেতর এলিজা নুপুরটি নিয়ে পায়চারি করছে। তৎকালীন অপূর্ব বুঝতে পারল বাড়ির গেট খোলার আওয়াজ। এত রাতে কে? মনে মনে ভাবল, কোনো চোর নয় তো? চোরই বা কী করে হবে? দারোয়ান আছে। অপূর্ব টর্চ নিয়ে বেরিয়ে যায়। চারদিকে নিস্তব্ধ। দূরে দু একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গেটের কাছে যেতেই দেখে সূর্য। অপূর্ব ভ্রু কুঁচকে বলল, এ কি সূর্য, এত রাতে তুই এখানে? ব্যাপার কি? ল্যান্ডলাইনে ফোন করতে পারতি কোনো দরকার পড়লে। সূর্য আতঙ্কিত স্বরে বলল, রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপূর্ব আহত দৃষ্টিতে বলল, কি বলিস? রায়হান তো সকালে বাসার দিকে গিয়েছিল। সূর্য, হ্যাঁ, কিন্তু ও বাড়িতে ফেরেনি, কোনো বন্ধুর বাসায়ও যায়নি। বাকি ছিল তুই, আর তোর কাছে আসলাম। কি বলিস? কোথায় যাবে রায়হান? কি হলো ওর?